আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যালকুলাস 2 বইটির গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 7 সলভ করছিলাম। তো আজকে হচ্ছে তার দ্বিতীয় নাম্বার ক্লাস এবং এই ক্লাসটিতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব। এখানে আমি একটি এক্সাম্পল সম্পূর্ণ সলভ করে রেখে দিয়েছি। আসলে এই এক্সাম্পলগুলো বেশ লম্বা, যদি আমি আপনাদেরকে হাতে কলমে করিয়ে লাইন বাই লাইন দেখিয়ে দিতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু আজকের ক্লাসটিতে আমি অনেকগুলো এক্সাম্পল সলভ করে দিব, তাই আমি চেষ্টা করব প্রত্যেকটা এক্সাম্পল আগে সমাধান করে পরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমি সলিউশনটা পরে করলাম না আগে করলাম, এটা কিন্তু মূল বিষয় নয়। আপনারা ভালো বুঝতে পারছেন কিনা সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমার সাথে থাকুন, ক্লাসটি দেখতে থাকুন এবং আমার একটা অনুরোধ থাকবে, যখন এই ক্লাসটি করবেন অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন, তখন খুব ভালো বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটি লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে এক্সাম্পলটা এখানে বলা হয়েছে, দেখাও যে 1/2, 1/3 বিন্দুতে f of x y equal x cube y square into 1 minus x minus y এর গরিষ্ঠ মান আছে, মানে তারা বলে দিয়েছে এর গরিষ্ঠ মান আছে এবং আমাদেরকে গরিষ্ঠ মান নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে এগুলো নির্ণয় করতে হয়, আমি আগের ক্লাসটিতে গুরুত্বপূর্ণ দুটো এক্সাম্পল সলভ করার মাধ্যমে প্রত্যেকটা ধাপ কিভাবে মেনটেন করে সামনে আগাতে হয় এবং সলিউশনটা কিভাবে সবচেয়ে সহজতর পদ্ধতিতে করা যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আসেন এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে যে ফাংশনটা দেওয়া আছে, প্রথমে আমরা লিখেছি প্রদত্ত ফাংশন f of x y ইকুয়াল যেটা দেওয়া ছিল সেটা। তো এখানে একটা বিষয় ছিল, এই x কিউব y স্কয়ারের সাথে যে 1 মাইনাস x মাইনাস y এটা গুণ আকারে ছিল, এটাকে আমি গুণ করেই এখানে লিখে দিয়েছি। তাহলে 1 এর সাথে গুণ করলে এইটাই, তারপর x এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস x কিউব y কিউব এটা। তো আমাদেরকে কি করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে x y z এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করতে হয়। যেহেতু এখানে চলক দুইটা, আমরা শুধুমাত্র x এবং y এর সাপেক্ষেই অন্তরীকরণ করব। যদি চলক তিনটা থাকতো তাহলে আমরা z এর সাপেক্ষেও করতাম। তো প্রথমে আমরা এখানে এই প্রদত্ত ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। তো আমি এখানে আগেই বলেছি f(x) মানেই কিন্তু del u del x, মানে একবার অন্তরীকরণ। তো একবার অন্তরীকরণ করলে কিন্তু এটা আসে, আপনার অন্তরীকরণটা দেখে নেবেন। আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলেছি কিভাবে অন্তরীকরণ করতে হয়। একটা আমি আবারও বলছি, এই যে এখানে x কিউব y স্কয়ার রয়েছে, এটাকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার y স্কয়ার, তারপরে হচ্ছে যে এই পর্যন্ত আসে। তো এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং এই রাশিটাকে আমরা এই যে এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। অন্তরীকরণ করার পর আমরা যথাক্রমে r(t(s) এর মান নির্ণয় করেছি। r ছিল কি x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তো এটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা দুইবার অন্তরীকরণ করেছি, মানে একবার অন্তরীকরণ করা ছিল f(x), তারপর আমরা আবার x এর সাপেক্ষে যে এটাকে অন্তরীকরণ করেছি। আর t হচ্ছে y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তো একবার অন্তরীকরণ এখানে করা ছিল, আমরা আরেকবার অন্তরীকরণ করার ফলে কিন্তু এটা হয়েছে। অন্তরীকরণ কিভাবে করতে হয় আমি অনেক ক্লাসগুলোতে দেখিয়েছি, ক্যালকুলাস 1 এ দেখিয়েছি, অসংখ্যবার অন্যান্য সাবজেক্টগুলোতে দেখিয়েছি এবং এই অধ্যায়েও কিন্তু আগের ক্লাসটিতে আমি খুব ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং যেহেতু আপনারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন, ক্যালকুলাস 2 যেহেতু আমি পড়াচ্ছি, সুতরাং আপনাদের অবশ্যই জানার কথা যে এই টুকিটাকি অন্তরীকরণগুলো কিভাবে করতে হয়। আচ্ছা, তারপরে আসেন আমরা s এর মান নির্ণয় করব। s মানে হচ্ছে এই প্রদত্ত ফাংশনটাকে একবার x এর সাপেক্ষে আরেকবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করা। তো x এর সাপেক্ষে একবারে যে এখানে অন্তরীকরণ করা ছিল, এখন আমরা যে এখানে y এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। তো এই ছিল x y এর সাপেক্ষে অন্তরীকরণ এবং r(t(s) এর মান নির্ণয় করা। তো আমরা জানি এর পরবর্তীতে প্রয়োজনীয় শর্ত প্রয়োগ করে সন্ধিবিন্দু নির্ণয় করতে হয়। তো আমরা জানি প্রয়োজনীয় শর্ত মতে f(x) = 0, মানে x এর একবার অন্তরীকরণ এবং y এর অন্তরীকরণ একবার অন্তরীকরণ এগুলো 0 হয়। যেহেতু 0 হয়, তো x এর একবার অন্তরীকরণ ছিল এই লাইনটা, এটাকে আমরা 0 ধরে 1 নং ইকুয়েশন ধরেছি এবং একবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যে রাশিটা সেটা ইকুয়াল 0 ধরে নিয়েছি, কারণ এটা ছিল ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত। তো এখন আমরা এখানে দেখতে পারলাম যে 1 নং এবং 2 নং ইকুয়েশনে যদি আমরা x এর মান এবং y এর মান যথাক্রমে 0 এবং 0 বসাই, তাহলে এই যে এই 1 নং এর বাম পক্ষ 0 হয়ে যায়, ডান পক্ষে 0 আছে। তার মানে কি এই সমীকরণটি সিদ্ধ হয়েছে। বাম পক্ষে x এবং y এর মান 0 বসাইলে এটা आंसर 0 আসে। একই রকম ভাবে 2 নং ইকুয়েশনে x এবং y এর মান 0 বসালে এটার বাম পক্ষেও 0 আসে। তার মানে ডান পক্ষে যেহেতু 0 আছে এবং বাম পক্ষে x এবং y এর মান 0 বসালে সেটাও 0 চলে আসে, তার মানে ইকুয়েশনটা ইকুয়াল আছে এবং এটা এখানে 0 বসালে এই ইকুয়েশনটা সিদ্ধ করে। সেজন্য এখানে লিখেছি 0 0 বিন্দুতে 1 ও 2 নং সমীকরণ সিদ্ধ করে, সুতরাং 0 0 একটি সন্ধি বিন্দু। তাহলে এটা হচ্ছে একটা সন্ধি বিন্দু। এখন অপর সন্ধি বিন্দু অর্থাৎ x y নির্ণয় করি। তো আমরা আরেকটা সন্ধি বিন্দু নির্ণয় করব। সেই সন্ধি বিন্দু কিন্তু এই জায়গাতে বলেই দেওয়া আছে 1/2 এবং 1/3। তো আমরা এখন এইটা নির্ণয় করব। নির্ণয় করার পর দেখব x এর মান এবং y এর মান 1/2 যথাক্রমে এবং 1/3 আসে কিনা। যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা সঠিক আছে। তো
তো এখন আমরা এই যে এই দুটো ইকুয়েশন থেকে সন্ধি বিন্দু নির্ণয় করার জন্য 2 নং ইকুয়েশন থেকে 1 নং ইকুয়েশন বিয়োগ করেছি। দেখেন তো 2 নং ইকুয়েশন ছিল এইটা এবং 1 নং ছিল এইটা। 2 নং থেকে 1 নং বিয়োগ করে আমি যে এই লাইনটা এই যে এখান থেকে একদম যেভাবে ছিল সেইভাবেই কিন্তু লিখেছি। তারপরে এই পুরো ইকুয়েশন থেকে আমি x স্কয়ার y কমন নিয়েছি। x স্কয়ার y কমন নেওয়ার পর এখানে আছে 2x, এখানে আছে 2x স্কয়ার, তারপরে মাইনাসের 3xy, মাইনাসের 3y, প্লাসের 4xy, মাইনাসের 3y স্কয়ার ইকুয়াল 0। এখন এই x স্কয়ারকে যদি সমীকরণের ডান পাশে পাঠিয়ে দিই তাহলে 0 নিচে ভাগ হয়ে যাবে এবং 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা आंसर কিন্তু 0ই হয়। যার কারণে এখন এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আছে এটাকে আমি এই জায়গায় লিখেছি এবং একটু মডিফাই করে লিখেছি যেন এখান থেকে x অথবা y এর মানটা আমরা খুব সহজে পেয়ে যেতে পারি। তো এখানে ছিল 2x, তারপরে মাইনাসের 2x স্কয়ার। আমরা চাচ্ছি এই পদটাকেও 2 বানানোর জন্য যেন এখান থেকে আমরা 2x কমন নিতে পারি। তো ছিল মাইনাসের 3xy, কিন্তু আমি লিখেছি মাইনাসের 2xy, তার মানে এখানে বেশি লিখেছি প্লাসের 1। তারপরে দেখেন ছিল মাইনাসের 3y, এখানে হচ্ছে মাইনাসের 3y, তারপরে ছিল প্লাসের 4xy। তো এখানে প্লাসের 4xy, এখানে ছিল মাইনাসের 3xy, যোগ বিয়োগ করলে প্লাসের xy থাকতো। এখন যেহেতু এখানে আমি মাইনাসের 2xy লিখেছি, এখানে প্লাসের 3xy লিখেছি, এখন প্লাসের 3xy এবং মাইনাসের 3xy যোগ বিয়োগ করলেই কিন্তু প্লাসের xy থাকে। তার মানে এই যে এই 3xy এর পরিবর্তে 2xy এবং 4xy এর পরিবর্তে 3xy লেখার কারণে কিন্তু সমীকরণটাতে কোনো কিছু কম বা বেশি হয়নি। আর তারপরে ছিল 3y স্কয়ার। এখানে যে লাভটা হয়েছে প্রথম এই তিনটা ইকুয়েশনে কিন্তু সহগ আসছে 2 এবং এই পরবর্তী তিনটা পদে, সরি ইকুয়েশন না পদ আর কি, এই প্রথম তিনটা পদে সহগ আসছে 2 এবং পরবর্তী তিনটা পদে কিন্তু সহগ আসছে 2। এতে করে আমাদেরকে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে x এবং y এর মান নির্ণয় করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখেন প্রথম তিনটা পদ থেকে 2x কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে x, এখানে থাকে মাইনাসের y। আর এই তিনটা পদ থেকে 3y কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 1 - x - y। এখন এই যে এইটা এবং এটা কিন্তু হুবহু মিলে গিয়েছে, তাহলে আমরা দুইটা থেকে কমন নিয়ে একটা লিখতে পারি এবং এখানে ছিল 2x - 3y, এই যে এটা এই জায়গায় লিখেছি। এখন 1 - x - y এটাকে যদি ইকুয়েশনের ডান পাশে পাঠিয়ে দেই, গুণ আকারে ছিল 0 নিচে গিয়ে ভাগ হয়ে যাবে এবং 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা आंसर হচ্ছে 0। তাহলে থাকে কি, থাকে হলো যে এটা 2x - 3y = 0। এখন যদি আমরা 3y কে ওই পাশে পাঠাই তাহলে 3y = 2x থাকে। সুতরাং y = 2x / 3, এটাকে আমরা 3 নং ইকুয়েশন ধরে নিয়েছি এবং এইখান থেকে আমরা y এর মানটা পেয়েছি। এখন এই y এর মানটা আমরা এই 2 নং ইকুয়েশনে বসিয়ে দিলে x এর মান পাবো। তো 2 নং ইকুয়েশন ছিল 2x³ y। তো এজন্য যে 2x³ আর y এর জায়গায় এই যে 2x / 3 এই মানটা বসিয়েছি, কারণ এই যে আমরা এখানে y এর মান পেয়েছি 2x / 3। আচ্ছা, 2 রঙের পরে পদটা ছিল মাইনাসের 2x⁴। এই যে 2x⁴ লিখে তারপরে y ছিল, এই যে y এর মানটা বসিয়েছি। তারপরে ছিল মাইনাসের 3x³, এই যে মাইনাসের 3x³, তারপরে ছিল y স্কয়ার। তো y এর মান ছিল 2x / 3, তার উপরে স্কয়ার দিয়েছি = 0। এখন এটাকে যদি আমরা একসাথে গুণ করে লিখে দেই, এই যে 2 এবং 2 গুণ করলে হবে 4x³ x গুণ করলে x⁴, নিচে আছে 3, মাইনাস এই যে 2 এবং 2 গুণ করলে 4x⁴ এবং x গুণ করলে x⁵ / 3। তারপরে যে মাইনাস 3x³ আছে এবং যে এই পদটার উপরে স্কয়ার আছে, আমরা যদি এটাকে স্কয়ার করে দেই 2 কে স্কয়ার করলে 4 হবে, আর 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু 3 4 12 12 হবে। এখানে x³ এবং এখানে স্কয়ার হইলে এটা হয়ে যায় x⁵ এবং নিচে আছে 3, এই 3 কে স্কয়ার করলে কিন্তু হয় 9। এটা কিন্তু আমি এইভাবে লিখেছি, খুব সিম্পল একটা ব্যাপার। তো এর পরের লাইনটা আবার যে এইখানে লিখেছি, দেখেন এই প্রত্যেকটা পদ থেকে 4x⁴ / 3 এই এতটুকু আমি কমন নিয়েছি। কমন নেওয়ার কারণে এই প্রথম পদে থাকে 1, এই দ্বিতীয় পদে থাকে মাইনাসের x এবং এই তৃতীয় পদে থাকে কিন্তু মাইনাসের x। আচ্ছা, তারপরে দেখেন এখানে কিন্তু এই যে এই 9 এবং এই 12 কিন্তু কিছুটা কাটাকাটি করা যাবে, তাহলে উপরে থাকবে কিন্তু 4 এবং নিচে থাকবে 3 দিয়ে ভাগ করা যাবে আর কি। তো এই যে এখানে 4 / 3 এই এতটুকু তো এখানে কমন নিয়েছে এবং x⁵, তখন এখানে শুধুমাত্র x থাকছে। তো এটাকে কিন্তু কেটে যে আমি একসাথে কালো কলম দিয়ে লিখে দিচ্ছি, আপনারা তাহলে আরো খুব সহজেই বুঝতে পারবেন। এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে 12 কে 3 দিয়ে ভাগ করলে এখানে থাকে 4 এবং 3 কে 3 দিয়ে ভাগ করলে নিচে থাকে 9 কে 3 দিয়ে ভাগ করলে নিচে থাকে 3। আচ্ছা, এই যে এটা কমন নিয়ে এটা লিখলাম। এখন যদি আমরা এই 4x⁴ / 3 এটাকে ইকুয়েশনের ডান পাশে পাঠিয়ে দিই তাহলে 0 নিচে ভাগ হয়ে = 0 হয়ে যাবে এবং থাকবে কিন্তু 1 - x - x। তো -x - x যোগ করলে মাইনাসের 2x, তাহলে 1 = 2x বা x = হচ্ছে 1/2। এটা হচ্ছে x এর ভ্যালু।
তাহলে আমরা y এর ভ্যালু পাইলাম এবং x এর ভ্যালু কিন্তু পাইলাম। এখন y এর মানটা কিন্তু পুরোপুরি আসেনি, এখানে ছিল 2x ডিভাইডেড বাই 3, চলক আকারে x রয়ে গিয়েছিল। এখন যদি আমরা x এর মানটা 3 নঙে বসায় দেই, তাহলে 3 নঙে যদি আমরা x এর মান বসাই, y ইকুয়াল হবে যে 2/3 ইনটু হচ্ছে x এর মান। তো ইনটু x এর মান কত 1/2, যে 1/2, এই 2 এবং এই 2 চলে গেলে থাকে 1/3, সুতরাং y এর মান হচ্ছে 1/3। এই আমরা x এর মান পাইলাম এবং y এর মান পাইলাম, একটা হচ্ছে 1/2, একটা হচ্ছে 1/3, এবং আমাদের অঙ্কে এটাই বলে দেওয়া হয়েছিল, তার মানে এটা যা বলা হয়েছিল আমরা কিন্তু তাই পেয়েছি। আচ্ছা, এই যে আমরা x এবং y এর মান নির্ণয় করলাম, এখন আমাদের কাজ কি সন্ধি বিন্দুতে rt - s² এর মান নির্ণয় করা। তার মানে আমাদেরকে r এর মানটা বের করতে হবে, t এর মানটাও বের করতে হবে, কারণ এখানে কিন্তু r এবং t এর মান কিন্তু মানে সম্পূর্ণভাবে আসেনি, এখানে চলক আকারে একটা রাশি আসছে অনেক বড় করে, এটা হচ্ছে r এর মান, এবং এই যে এখানে দেখেন t এর মান অনেক বড় করে আসছে। তো rt এই দুইটার মান বের করে তারপর আমাদেরকে rt - s² এটার মান বের করতে হবে। তখন আমরা এই কন্ডিশনগুলোর সাথে মিলিয়ে দেখব যে এখানে কি গরিষ্ঠ মান বিদ্যমান থাকে নাকি থাকে না। যদি থাকে তখন আমরা গরিষ্ঠ মান বের করব। তাহলে এই যে আমরা দুটো বিন্দু পেয়েছি, এটাকে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত ফাংশনের সন্ধি বিন্দু। একটা সন্ধি বিন্দু আমরা পেয়েছি x এবং y এর মান, এই যে 1/2 এবং 3/2, আর একটা সন্ধি বিন্দু আমরা শুরুতেই পেয়েছি 0 0। কারণ কি এই 1 নং এবং 2 নং ইকুয়েশনে 0 0 বিন্দু বসাইলে এই সমীকরণ দুইটা সিদ্ধ করে, তার মানে 0 0 এটাও হচ্ছে এই ইকুয়েশনের জন্য সন্ধি বিন্দু। এখন আমরা যে কাজটা করব, এই 1/2 এবং 1/3 এই বিন্দুর জন্য আমরা r t এবং s নির্ণয় করব। এটা হচ্ছে যে এই 1/2 এবং 1/3 বিন্দুর জন্য, এখানে আমি লিখতে ভুলে গিয়েছিলাম যে 1/2, 1/3 এই দুইটা বিন্দুতে আমরা r t s এর মান বের করব। তাহলে r এর মানটা আমরা বের করি। দেখেন এখানে r কি ছিল 6xy², তাহলে 6x এর পরিবর্তে আমরা যে 1/2, y² এর পরিবর্তে 1/3 হোল স্কয়ার, তার মানে 1/9 হবে। তারপর ছিল যে -12, আমরা লিখেছি -12 ইনটু ছিল x²। তো x এর মান ছিল 1/2, এটাকে স্কয়ার করলে হয় 1/4। তারপর হচ্ছে y², y ছিল 1/3, এটাকে স্কয়ার করলে হয় 1/9। এইভাবে আমি কিন্তু পুরো মানটা বসিয়েছি। তারপর 6 ছিল 6 ইনটু হচ্ছে x এর মান 1/2 ইনটু হচ্ছে y³ এই যে, তো y³ মানে তো y ছিল 1/3, তো এটাকে কিউব করলে হবে 1/27। তার মানে এখানে আক্ষরিক অর্থে x এবং y এর জায়গায় তাদের মানগুলো শুধু বসিয়ে একটু ক্যালকুলেশন করলে এখান থেকে r এর মান চলে আসবে। এখন ক্যালকুলেশন করেন, 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, এবং 3 দিয়ে 9 কে ভাগ করলে কাটাকাটি করলে হবে 3। তার মানে এই জায়গায় থাকতেছে 1/3। আর এখানে দেখেন 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, তো এই 3 দিয়ে আবার এই 9 কে ভাগ করলে নিচে হয় 3, তার মানে এখানেও থাকতেছে এই যে 1/3। তারপর হচ্ছে এখানে 6 দিয়ে 2 দিয়ে 6 কে ভাগ করলে এখানে হয় 3, এবং 3 দিয়ে 27 কে ভাগ করলে এখানে হয় 9। তার মানে এটা বের হচ্ছে যে 1/9, এই মানটা আমরা পেয়েছি। এখন দেখেন এটা হচ্ছে প্লাসের 1/3, এটা হচ্ছে মাইনাসের 1/3, তাহলে থাকছে শুধুমাত্র মাইনাসের 1/9, এই যে মাইনাসের 1/9। মাইনাস যুক্ত মান যেহেতু এসেছে, তার মানে এটা হচ্ছে লেস দেন 0, 0 থেকে ছোট। একই প্রক্রিয়ায় আমরা এই 1/2 এবং 1/3 বিন্দুতে এই যে t এর মান বের করব। আমি আর বিস্তারিত বলছি না, t এখানে যা ছিল 2x³ - 2x⁴ - 6x³ এই মানটা আমরা x এবং y এর মতো করে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে -1/8। যেহেতু এটা মাইনাসের মান, সুতরাং এটা অবশ্যই 0 থেকে ছোট। আচ্ছা, এখন আমরা s এর মান বের করব। তো s কিন্তু এই যে এটা ছিল, এখানেও আমরা x এবং y এর জায়গায় এই x এবং y এর যে সন্ধিবিন্দু যে মানগুলো আমরা পেয়েছি 1/2, 1/3 এই মানগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর একেবারে সিম্পল ক্যালকুলেশন ক্লাস 6, 7, 8 এর মতো, তো সবগুলো মান বসানোর পর আমরা s এর মান পেয়েছি -1/12। এটা হচ্ছে s এর মান, তিনটা মানে আমরা মাইনাসে পেয়েছি। এখন আমাদেরকে এই চতুর্থ ধাপ অনুযায়ী আমাদেরকে rt - s² এর মান নির্ণয় করতে হবে। তো rt - s² আমরা দেখি rt গুণ আকারে আছে, এটা হচ্ছে r এর মান এবং এটা হচ্ছে t এর মান, দুটো গুণ আকারে থাকবে অবশ্যই। তারপর হচ্ছে -s², তো s ছিল -12, এই যে -12 এর উপর স্কয়ার দিয়েছি। এখন এটাকে যদি আমরা সিম্পল ভাবে ক্যালকুলেশন করি, তখন আমরা rt - s² এর মানটা পাই 1/144, যেটা প্লাস আকারে আসছে। যেহেতু এটা একটা ধনাত্মক মান, সুতরাং সেটা অবশ্যই 0 থেকে বড়। তো যেহেতু আমরা 0 থেকে বড় মান পেয়েছি rt - s² এর, এবং rt দুইটাই 0 থেকে ছোট ছিল, তার মানে এটাতে অবশ্যই গরিষ্ঠ মান বিদ্যমান আছে, যে এই শর্তের সাথে ম্যাচ হয়েছে। তো এইজন্য আমরা এখানে বলতে পারি যেহেতু 1/2, 1/3 বিন্দুতে r <0, t <0 এবং rt - s² > 0, সুতরাং উক্ত বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান আছে। সুতরাং গরিষ্ঠ মান, এখন আমরা গরিষ্ঠ মান নির্ণয় করব। গরিষ্ঠ মান নির্ণয় করার পদ্ধতিটা আসলে কি? সন্ধিবিন্দুর মান প্রদত্ত ফাংশনে বসালে গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান চলে আসবে। প্রদত্ত ফাংশন, এখন আমরা এই সন্ধিবিন্দুর যে মানটা পেয়েছিলাম 1/2, 1/3 নিয়ে কাজ করেছি। এই 1/2 x এর জায়গায় এবং y এর জায়গায় 1/3, এই মানটা যদি আমরা এই প্রদত্ত ফাংশন মানে যেই ফাংশনটা আমাদের অঙ্কে দেওয়া ছিল ডাকে,
এই যে এই ফাংশনে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা গরিষ্ঠ মানটা পেয়ে যাব। তো গরিষ্ঠ মান এটা কোন বিন্দু, f of 1/2, 1/3 এটা ইকুয়াল আমরা যে এই ইকুয়েশনে এই যে এই রাশিটাতে বসিয়ে দেব প্রদত্ত ফাংশনে। তো প্রদত্ত ফাংশনে আমরা এই মানগুলো বসালাম, বসানোর পরে আমরা যা পেয়েছি সেটাকে জাস্ট এখানে আসলে একটু ক্যালকুলেশন করেছি, গুণ যোগ বিয়োগ ভাগ করেছি। এই সবগুলো কাজ আমি যদি একটু বলি, এখানে ছিল x কিউব, x এর মান ছিল 1/2, 1/2 এর কিউব করলে হয় 1/8, তারপর ছিল y স্কয়ার, y এর মান ছিল 1/3, 1/3 এর স্কয়ার করলে হয় 1/9, তারপর মাইনাস এর x টু দি পাওয়ার 4। তো x এর মান 1/2, এটাকে x পাওয়ার 4 করলে হয় 1/16 ইনটু y স্কয়ার, তাহলে y এর মান 1/3, এটাকে স্কয়ার করলে 1/9, সেম মাইনাস এর x কিউব, 1/2 এর কিউব করলে 1/8 ইনটু y কিউব, y এই যে 1/3 এর কিউব করলে হয় 1/27। তো এখানে দেখেন 8 9, এই যে 8 এবং 9 গুণ হবে 72, তারপর নিচে হচ্ছে এই যে 9 এবং 16 গুণ করলে 144, 8 এবং 27 গুণ করলে এখানে হয় 216। এই তিনটার লসাগু হচ্ছে 432। লসাগু নিয়ে কাজ করেছি, উপরে এটা আসছে এবং একটু যোগ বিয়োগ করলে থাকে 1/432। এটা হচ্ছে এই ফাংশনের গরিষ্ঠ মান। তাহলে একটা গরিষ্ঠ মান আমাদের বের হয়ে গিয়েছে একটা সন্ধি বিন্দুতে, মানে 1/2 এবং 1/3 এই বিন্দুতে। এখন আমাদের এই যে 0 0 যে বিন্দুটা আছে এই বিন্দুটা নিয়েও কাজ করতে হবে, যেহেতু এইটাও এই ফাংশনের সন্ধি বিন্দু। তো আবার 0 0 বিন্দুতে আমরা যদি r এর জায়গায় মানগুলো বসাই, যেহেতু 0 0 বিন্দু, তো r = 0 আসে, t = 0 আসে, s = 0 আসে। যেহেতু এই প্রত্যেকটা 0 আসে, তার মানে rt - s² এটাও 0 আসে। যেহেতু এটা 0 আসছে, তার মানে এখানে আসলে কোনো শর্তই কিন্তু সে ফুলফিল করে না। যেহেতু কোনো শর্ত ফুলফিল করে না, সুতরাং 0 0 বিন্দুতে ফাংশনটির কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নেই। যেহেতু এই বিন্দুতে ফাংশনের কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নেই, তখন এটা কি হবে, এই বিন্দুটাকে তখন বলা হবে স্যাডল পয়েন্ট বা স্যাডল বিন্দু। এই যে লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান না থাকলে উক্ত সন্ধি বিন্দুকে স্যাডল বিন্দু বলা হবে। আমি প্রথম ক্লাসে কিন্তু এই প্রত্যেকটা বেসিক বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই ছিল এই এক্সাম্পলটা। এখন আমরা পুরো হোয়াইট বুক মুছে আরো কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব, যেহেতু প্রতিটি এক্সাম্পল বেশ বড় এবং এই প্রত্যেকটা শর্তের সাথে আপনারা ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছেন, যেহেতু আমরা একাধিক এক্সাম্পল সলভ করেছি। সুতরাং এই যে এই নিয়ম কানুন, এই সবটা হোয়াইট বুক একদম ক্লিন করে মুছে আমি বাকি এক্সাম্পলগুলো সলভ করে দিচ্ছি। এখন আর এই ধাপগুলো বা এই নিয়মগুলো রাখার প্রয়োজন নাই, কারণ এই নিয়মগুলোর সাথে আমরা ইতিমধ্যেই অভ্যস্ত হয়ে গিয়েছি। তাহলে আমি আরো কিছু এক্সাম্পল আপনাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি এখানে সম্পূর্ণ সলভ করে রেখেছি। তো এই এক্সাম্পলগুলো বেশ লম্বা, আমি আগেই বলেছি, সেই জন্য আমি আসলে এগুলো সলভ করে রেখে দিচ্ছি যেন আপনারা খুব দ্রুত সময় বুঝতে পারেন। দেখেন এইখানে যে এক্সাম্পলটা এখানে বলা হয়েছে u = sin x sin y sin x + y, মানে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে একটা ফাংশন দেওয়া আছে এবং এটার গরিষ্ঠ মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আপনারা জানেন প্রথমে x এর সাপেক্ষে এবং পরে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। আমরা এখানে সেম কাজগুলোই করেছি। যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে আমরা প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, x যুক্ত পদ ব্যতীত বাকি সকল পদ হচ্ছে ধ্রুবক। তো এখানে x যুক্ত পদ হচ্ছে এই যে এই sin x এবং এই sin x + y, কিন্তু মাঝখানে যে আছে sin y, এটা তো আসলে y যুক্ত পদ, যার কারণে এটা হচ্ছে ধ্রুবক। তো এটা সামনে চলে আসবে, যে সামনে লিখেছি। তারপর বাকি থাকলো কি sin x এবং sin x + y, এই দুইটা জিনিস বাকি থাকলো। তো এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, তার মানে এই জায়গায় ddx of uv, এই uv ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো uv ফর্মুলার নিয়মটা ছিল যে প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টাকে ঠিক রেখে প্রথমটার অন্তরীকরণ। তাহলে আমরা দেখি এই যে প্রথমটাকে আমরা ঠিক রেখেছি, sin x ছিল sin x লিখেছি। তারপর এটাকে যদি আমরা sin x মনে করি, তাহলে ddx of sin x = হচ্ছে cos x, এখানে x ছিল x + y, এই যে cos x + y লিখেছি। তারপর এখন আমরা এই দ্বিতীয়টা ঠিক রেখেছি প্রথমটার অন্তরীকরণ। প্রথমটা ছিল sin x, তো sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় cos x। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমরা আরেকটু কাজ করেছি, এখানে দেখেন sin y লিখেছি। তারপরে যে এখানে এটাকে আমরা মনে করতে পারি sin a cos b plus cos a sin b, আমরা এইভাবে এটাকে চিন্তা করতে পারি। এটা সূত্র হচ্ছে sin a plus b, আপনারা তো এই সূত্রগুলো অবশ্যই জানার কথা। তো এইভাবে লিখেছি sin a plus b, এখানে a ছিল x এবং b ছিল যে x + y, তাহলে sin a cos b plus এই যে cos a sin b সমান sin a plus b। তো এই দুটোকে যদি যোগ করি, x আর x যোগ করলে 2x হয়, প্লাস হচ্ছে y, বাকিটা যেভাবে ছিল সেইভাবে লিখেছি। আচ্ছা, তো এটা শেষ হয়ে গেল। এখন আমরা এই প্রদত্ত ফাংশনটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে y ব্যতীত বাকি যে পদ চলকযুক্ত কোনো পদ থাকবে সেটা ধ্রুবক হয়ে যাবে।
তো এখানে y যুক্ত পদ হচ্ছে sin y এবং sin x প্লাস y, কিন্তু sin x এটা কিন্তু x যুক্ত পদ, তার মানে এটা হচ্ছে ধ্রুবক, তার মানে এটা সামনে চলে আসবে যে sin x। বাকিটা গুণ আকারে আছে sin y sin x প্লাস y, মানে এই প্রথমটাকে u এবং দ্বিতীয়টাকে আমরা v ধরলে uv ফর্মুলা প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ করেছি, দ্বিতীয়টার অন্তরীকরণ sin x মনে করে এটা হবে cos x, প্লাস দ্বিতীয়টা ঠিক রেখে প্রথমটার অন্তরীকরণ করেছি sin y এর অন্তরীকরণ y এর সাপেক্ষে cos y, এই যে লিখেছি cos y। সেম আগেরটার মতো করে যদি আমরা চিন্তা করি তাহলে sin a cos b প্লাস cos a sin b সমান হচ্ছে sin a প্লাস b। তো এই sin a প্লাস b এর ফর্মুলা প্রয়োগ করলাম, বাকিটা যেভাবে ছিল সেভাবে sin x, এখন y আর y যোগ করলে 2y, আর এই যে x ছিল এই যে x। তার মানে এই পর্যন্ত এই ব্যাপারটা আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, না বুঝতে পারার মতো কোনো বিষয় কিন্তু এখানে আমি বলিনি। এখন দেখেন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এরপরের ধাপটা কি ছিল আপনাদের অবশ্যই মনে থাকার কথা, r t s, এই তিনটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে। r মানে হচ্ছে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, এই যে r লিখেছি, তো x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে আমরা এই যে এটা পেয়েছিলাম, এই যে এটা এইটা, এখন এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি sin y, এখানে y যুক্ত পদ, তার মানে এটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটা যে এখানে সামনে থাকবে, তারপর বাকি আছে sin 2x, তার মানে এই 2x প্লাস y, এটাকে যদি আমরা y মনে করি তাহলে হচ্ছে sin x। তো sin x কে অন্তরীকরণ করলে হবে cos x। এখন যাকে আমরা x মনে করছি সে তো x না, সে কি 2x প্লাস y, যার কারণে 2x প্লাস y কে আমরা আবার অন্তরীকরণ করেছি। যদি আবার অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে 2x কে অন্তরীকরণ করলে হবে 2 এবং y কে অন্তরীকরণ করলে আসলে 0 হয়ে যাবে, কারণ x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ হচ্ছে 0। তো এই যে এই 2 কে সামনে লিখেছি, বাকি যা ছিল sin y cos 2x plus y sin y cos x plus 2y যেভাবে ছিল সেভাবে কিন্তু লিখে দিয়েছি। এখন আমরা t নির্ণয় করব এবং এটার জন্য প্রদত্ত ফাংশনকে y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করার পর আমরা রেজাল্ট পেয়েছিলাম এই যে এটা পেয়েছি। তো এখন এটাকে যদি আমরা y এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, দেখেন তো এখানে sin x, x যুক্ত পদ, কিন্তু অন্তরীকরণ করছি y এর সাপেক্ষে, যার কারণে এটা হচ্ছে ধ্রুবক পদ, এটা এইভাবে সামনেই থাকবে। তারপর হচ্ছে sin x plus 2y, এই ব্র্যাকেটের ভিতরে x plus 2y কে যদি আমরা y মনে করি তাহলে হচ্ছে sin y। তো sin y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে cos y, যাকে y মনে করছে সে কিন্তু y না, সে কি x plus 2y, যার কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আবার যদি অন্তরীকরণ করি x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে এবং 2y কে অন্তরীকরণ করলে হবে 2 হবে, যে এই 2 সামনে লিখেছি এবং এইখানে যা ছিল sin x cos x plus 2y, এটা যেভাবে ছিল সেভাবে কিন্তু লিখে দিয়েছি। এখন আমাদেরকে s নির্ণয় করতে হবে। s হচ্ছে প্রদত্ত ফাংশনটাকে একবার x এর সাপেক্ষে এবং আরেকবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করা। তো একবার x এর সাপেক্ষে যে এটা এই যে অন্তরীকরণ করা কিন্তু ছিল, এখন এটাকে আমরা আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখেন প্রথমটা হচ্ছে sin y, পরেরটা হচ্ছে sin x plus y, দুইটাই y যুক্ত পদ, তার মানে এই জায়গাতে দুটো গুণ আকারে আছে। এখন এখানে uv ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো ইউভি ফর্মুলার জন্য আমরা প্রথমটা ঠিক রাখবো, যে প্রথমটা ঠিক রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ করব। দ্বিতীয়টাকে যদি আমরা sin y মনে করি তাহলে sin y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ হবে cos y প্লাস, এখন আমরা দ্বিতীয়টাকে ঠিক রাখবো, দ্বিতীয়টা হচ্ছে sin এই যে 2x plus y, এটাকে আমরা ঠিক রাখবো এবং প্রথমটার অন্তরীকরণ করব, প্রথমটাকে অন্তরীকরণ করলে হবে cos y। এই তো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে প্রয়োজনীয় শর্ত থেকে x y অর্থাৎ সন্ধিবিন্দুর মান নির্ণয় করা। তো এই জন্য লিখেছি গরিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হতে পাই del u del x equal del u del y equal 0, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণের ফলাফলটা ইকুয়াল 0 এবং y এর সাপেক্ষে অন্তরীকরণের ফলাফলটা ইকুয়াল 0। সেজন্য x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা যে বড় লাইনটা পেয়েছিলাম এটা ইকুয়াল 0 লিখেছি। তো এখান থেকে আমরা একটু কাজ করেছি, দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে এই অংশটা আছে এবং বাহিরে গুণাকার আছে sin y কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 0 নিচে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে এটা 0 হয়ে যাবে। তাহলে থাকছে কিন্তু এই যে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু। তো ব্র্যাকেটের ভিতরের এই যে এই এতটুকু অংশ, এটাকে আমরা বাম পাশে রাখলাম এবং এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এখন এই যে এই বাম পাশে sin x টাকে রাখলাম এবং ডান পাশ থেকে cos x টাকে এই পাশে নিয়ে আসলে তার নিচে ভাগ হয়ে যাবে এবং এইদিকে যে মাইনাসের sin x plus y ছিল এটাকে উপরে রাখলাম এবং এই যে এই cos x plus y এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটু ডিভাইড করে সাজিয়ে গুছিয়ে লিখলাম sin x divided by cos x equal হচ্ছে 10x। এখানেও সেম sin x divided by cos x, মানে x মানে হচ্ছে এই জায়গায় x plus y সমান হবে 10x plus y, সামনে একটা মাইনাস ছিল এজন্য কিন্তু এই জায়গায় মাইনাস। তারপরে দেখেন আমরা যে এটাকে আগে লিখতে পারি এবং এটাকে পরে লিখতে পারি, উভয়টাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটার আগে একটা মাইনাস চলে যাবে, এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়েছি।
তো এটা হচ্ছে আমরা যে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছি ডেল ইউ ডেল x এটা ইকুয়াল 0। এখন ডেল ইউ ডেল y এই যে আমরা এটা পেয়েছি এটা ইকুয়াল 0 লিখতে হবে, সেজন্য লিখেছি এবং লিখে যে এই সবটা লিখে এটা ইকুয়াল 0। তো এখান থেকে আমরা সেম ভাবে যে sin x গুণ আকারে ছিল এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে 0 নিচে ভাগ হয়ে যাবে এবং 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটার आंसर 0ই হবে। বাকি যেটা থাকলো সেখান থেকে আমরা এই যে এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম মাইনাস হয়ে যাবে এবং এটা এই পাশে রেখে দিলাম। এখন এই যে sin x y এটা রেখে এই দিক থেকে cos x y কে বাম পাশে নিয়ে আসলাম ভাগ হয়ে গেল এবং এই পাশে মাইনাসের sin y ছিল এই দিক থেকে এই যে এই cos y এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম ভাগ হয়ে গেল। তাহলে sin x y ডিভাইডেড বাই cos x y ইকুয়াল হচ্ছে tan x y এবং এইদিকে মাইনাসের sin y ডিভাইডেড বাই cos y ইকুয়াল হচ্ছে মাইনাসের tan y, এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিয়েছি এবং এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু আমরা x এবং y এর মান নির্ণয় করব। তো 1 ও 2 নং হতে পাই, দেখেন 1 নং ছিল tan x y, 2 নং ছিল tan x y। তারপরে tan x y tan x y ইকুয়াল যা আছে এই দুটোকে আমরা পরস্পর সমান লিখতে পারবো, সেজন্য লিখেছি যে tan x ইকুয়াল tan y। এই যে এদিকে ছিল মাইনাসের tan x, এদিকে ছিল মাইনাসের tan y, মাইনাসটাকে আমরা উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে x ইকুয়াল কি হবে y হবে। আচ্ছা, তারপর দেখেন এই যে x ইকুয়াল y পেয়েছি এটাকে আমরা 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব। তো 1 নং ছিল এই যে এটা tan x y, তো আমরা y এর জায়গায় আবার x বসিয়ে দিয়েছি যার কারণে যে এখানে x লিখেছি এবং ডান পাশে ছিল কি tan x, x এর জায়গায় আমরা x ই রেখে দিয়েছি যে tan x, তার মানে y এর জায়গায় আমরা x বসিয়েছি 1 নং ইকুয়েশনে। এখন দেখেন যে x প্লাস x যোগ করে হয়েছে 2x এবং এই পাশে মাইনাস tan x এর পরিবর্তে লিখেছি পাই মাইনাস x। এটা কিভাবে লিখলাম, এই যে মাইনাসের tan x এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 2 90 মাইনাসের হচ্ছে x, এটা আমরা লিখতে পারি। তো 2 90 এটা সমান আবার লেখা যায় পাই আর এদিকে হচ্ছে মাইনাসের x, এই 10 এবং এই 10 কে উভয় পাশ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। এইভাবে কিন্তু মাইনাসের 10x ইকুয়াল লেখা যায় কি পাই মাইনাস x, এই যে পাই মাইনাস x। এখন এই মাইনাসের x কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাসের x হবে। তাহলে এইদিকে অলরেডি ছিল 2x, 2x এর সাথে x যোগ করলে হবে 3x, তাহলে এই পাশে 3x। যদি শুধু x রাখি তাহলে 3 ওই পাশে যায় পায়ের নিচে ভাগ হয়ে যাবে পাই বাই 3, এটি ইকুয়াল y লিখতে পারি। কারণ কি x এর মান যা y এর মান তা, আমরা এটা যে এখান থেকে পেয়েছি x ইকুয়াল y, তাহলে x এর ভ্যালু আসছে পাই বাই 3, সুতরাং এটি হচ্ছে y এর ভ্যালু, এজন্য x ইকুয়াল পাই বাই 3 ইকুয়াল y লিখেছি। তার মানে প্রদত্ত ফাংশনটির সন্ধিবিন্দু x ইকুয়াল পাই বাই 3 এবং y ইকুয়াল পাই বাই 3, এজন্য দুইবার লিখেছি পাই বাই 3, পাই বাই 3। এখন এর পরবর্তী যে স্টেপ, এই সন্ধিবিন্দুতে আমাদেরকে r t এবং s এর মান নির্ণয় করতে হয়। তাহলে লিখেছি পাই বাই 3 বিন্দুতে r ইকুয়াল এই যে r সমান আমরা এখানে পেয়েছিলাম কিন্তু যেটা 2 sin y cos 2x y, যে r ইকুয়াল 2 sin y, y এর পরিবর্তে আমরা বসাবো পাই বাই 3, তারপর হচ্ছে cos, এই যে cos 2 x এর জায়গায় হচ্ছে পাই বাই 3 প্লাস y এর জায়গায় হচ্ছে পাই বাই 3। এখন এটাকে একটু ক্যালকুলেশন করি, দেখেন এখানে আমরা যে পাই বাই 3 আছে দুইটা এবং এই জায়গায় পাই বাই 3 আছে একটা, তার মানে 2 পাই বাই 3 প্লাস পাই বাই 3 এটাকে কিন্তু আমরা একসাথে যোগ করে লিখতে পারি 3 পাই বাই 3, যে 3 পাই ডিভাইডেড বাই 3। এখন এই 3 এবং এই 3 কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়, তার মানে এখানে থাকবে শুধুমাত্র পাই, এজন্য আমরা এই সবটাকে মুছে এখানে cos এর সাথে শুধুমাত্র পাই লিখতে পারি। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এই sin পাই বাই 3 মান হচ্ছে √3/2 এবং সামনে ছিল যে একটা 2 এটা লিখেছি এবং cos পাই এর মান হচ্ছে -1। এখন এই 2 চলে যাবে, থাকবে কি √3 * -1 সমান হচ্ছে -√3, আর মাইনাসের মানটা অবশ্যই 0 থেকে ছোট, এজন্য লিখেছি <0। তারপর হচ্ছে t এর মান পেয়েছিলাম আমরা যে এটা 2 sin x cos x 2y, তাহলে 2 sin x এর পরিবর্তে পাই বাই 3 cos x এর পরিবর্তে পাই বাই 3 প্লাস 2 y y এর পরিবর্তে পাই বাই 3। এখানে আমরা সেম কাজটা এই যে পাই বাই 3 প্লাস 2 পাই বাই 3 এই দুইটাকে যদি আমরা যোগ করি এখানে থাকে কিন্তু এরকম যে 3 পাই ডিভাইডেড বাই 3, উপরের 3 নিচের 3 চলে গেলে এখানে থাকবে শুধুমাত্র পাই, এজন্য cos এর সাথে কিন্তু আমরা লিখতে পারি অনলি পাই। এখন এই যে 2 আছে 2 লিখেছি, sin পাই বাই 3 মান √3/2 cos পাই মান হচ্ছে -1, তাহলে এই 2 এবং এই 2 চলে যাবে √3 -1 এর সাথে ইনটু দিলে হবে -√3, এটা হচ্ছে <0 আমরা পেয়ে গেলাম। এখন s এর মান আমরা যে এখানে পেয়েছিলাম এই বড় একটা মান sin y cos 2x y প্লাস sin 2x y cos y। এখন y এবং x এর জায়গায় আমরা পাই বাই 3 বসিয়ে দেব, তাহলে এই যে sin লিখেছি, তারপরে y এর পরিবর্তে পাই বাই 3, তারপর হচ্ছে cos, এই যে cos লিখেছি 2 x এর পরিবর্তে পাই বাই 3 প্লাস y এর পরিবর্তে পাই বাই 3, তারপর হচ্ছে sin 2x, এই যে sin 2 x এর পরিবর্তে পাই বাই 3 প্লাস y এর পরিবর্তে পাই বাই 3 cos
y এর পরিবর্তে π/3। এখন এটাকে আমরা একটু হিসাব নিকাশ করব। দেখেন এখানে আমরা সেম কাজটা করতে পারি। এখানেও যদি আমরা 2π/3 প্লাস π/3 যোগ করি তাহলে এখানে 3π/3 থাকবে, উপরের 3 এবং নিচের 3 যে এইভাবে চলে যাবে, থাকবে শুধুমাত্র cos π। তাহলে এই সবটাই কিন্তু চলে যাবে। সেম কাজটা হবে কিন্তু এই জায়গাতেও। এখানেও আমরা এই সবটাকে যোগ করে শুধুমাত্র লিখতে পারি sin π। তাহলে এখানে হচ্ছে sin π। তাহলে পুরো লাইনটা কি হইল, sin π/3 ইনটু cos π প্লাস sin π, এটাকে একটু আগে নিয়ে আসি, cos π/3 এটা। এখন মানগুলো বসাই। sin π/3 মান হচ্ছে √3/2, cos π এর মান -1 প্লাস sin π মানে sin 180 এর মান হচ্ছে কিন্তু 0, এজন্য লিখেছি 0, এবং cos π/3 এর মান হচ্ছে হাফ। এখন এই 0 এর সাথে যদি আমরা যে এটা গুণ করি সবটা 0 হয়ে যাবে, আর এখানে কিন্তু থাকবে এই যে √3/2 ইনটু হচ্ছে -1। এই দুটোকে গুণ করে দিলে এই √3/2 এর আগে একটা মাইনাস চলে আসবে। তাহলে আমরা s এর মান পেয়েছি এই যে এইটা মাইনাসের √3/2, y এর মান পেয়েছি, t এর মান পেয়েছি মাইনাসের √3, এবং r এটার মানও পেয়েছি √3। এখন আমরা rt - s² নির্ণয় করব। তাহলে rt এই দুটো গুণ করতে হবে, r এর মান -3, t এর মান -3, এই যে দুটোকে গুণ আকারে লিখেছি -s²। s এর মানে যেটা পেয়েছিলাম এটার উপর স্কয়ার দিয়েছি, -√3 -√3 মাইনাসে প্লাস √3 গুণ করলে হবে 3, মাইনাস এই √3 এর স্কয়ার করলে হয়ে যাবে 3, এবং 2 কে স্কয়ার করলে হবে 4, এবং এই যে এই মাইনাসটা স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাস এখানে মাইনাসটাই হবে। এখন এই জায়গা থেকে আমরা 4 লসাগু নিয়েছি, লসাগু নিয়ে কাজ করলে এটা আসে, এবং এটা ফলাফল হয় 9/4। এবং 9/4 যেহেতু একটি পজিটিভ সংখ্যা, সুতরাং এটা অবশ্যই 0 থেকে বড় হবে। তো এখানে আমরা কি পাইলাম, আমাদের কন্ডিশন কিন্তু এরকম ছিল, যদি r less than 0, t less than 0 এবং rt - s² greater than 0 হয়, তাহলে এখানে গরিষ্ঠ মান বিদ্যমান থাকে। আমি কিন্তু আগের ক্লাসগুলোতে বারবার দেখিয়েছি। যেহেতু আমরা এখানে এই কাজগুলো পেয়েছি, সুতরাং π/3 বিন্দুতে প্রদত্ত ফাংশন গরিষ্ঠ মান আছে, এটা আমরা বলতেই পারি। তো গরিষ্ঠ মান যেহেতু আছে, আমাদেরকে গরিষ্ঠ মানটা বের করতে হবে, এজন্য লিখেছি সুতরাং u_max। u মানে হচ্ছে এই যে এই ফাংশনটা, যে ফাংশনটা দেওয়া ছিল, এবং max মানে ম্যাক্সিমাম, গরিষ্ঠ মানটা আর কি এই। তাহলে u_max লিখেছি sin x ছিল, x এর পরিবর্তে π/3, ইনটু sin y ছিল, y এর পরিবর্তে π/3, ইনটু sin x + y। এই x + y এই দুইটার পরিবর্তে যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু 2π/3 চলে আসে। কিভাবে হয় দেখেন, এই যে sin x + y, x এর মান হচ্ছে π/3 প্লাস y এর মান হচ্ছে π/3, এই দুটোকে যোগ করলে হবে কি 2π/3, এজন্য একসাথে লিখেছি 2π/3। এখন sin π/3 মান √3/2, sin π/3 মান √3/2, এবং sin 2π মানে কিন্তু 360 কে 3 দিয়ে ভাগ করলে হয় 180, এবং sin 180 ডিগ্রি মান কিন্তু √3/2। তাহলে এখানে আমরা তিনটা √3/2 গুণ আকারে আছে, নিচে তিনটা 2 গুণ করে দিলে 8 হয়, এবং √3 গুণ করলে হয় 3√3। তো এটাই হচ্ছে এই एग्जांपलের সলিউশন, যার आंसर হচ্ছে, অর্থাৎ গরিষ্ঠ মান হচ্ছে 3√3/8। আশা করছি এই एग्जांपलটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ एग्जांपल এখানে লিখছি। এবং তার মাঝখান থেকে দুইটা एग्जांपल আমি এখানে সলভ করে রেখেছি। দেখেন এই জায়গায় আমি মোট 5টা एग्जांपल লিখেছি, এবং এই 5টা एग्जांपल কিন্তু কোনো না কোনো সময় পরীক্ষায় এসেছে, মেজর নন মেজর উভয় পরীক্ষাতেই কিন্তু এসেছে। তো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো এই 5টা एग्जांपलের মাঝে আমি এই প্রথম एग्जांपल এবং এই সবশেষ एग्जांपल এই দুইটা সলভ করে এখানে লিখে রেখেছি, আপনাদেরকে বুঝিয়ে দিব। বাকি যে তিনটা एग्जांपल রয়েছে, এই যে একটা, এইটা এবং এইটা, এগুলো আপনারা নিজেরা করবেন, এবং এইগুলোর মতো আরো অনেক एग्जांपल কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে দিয়েছি আপনাদেরকে। তাহলে আসেন এই প্রথম एग्जांपलটা বলি। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রদত্ত ফাংশন লিখে এই ফাংশনটা লিখেছি। এখন প্রথমে কি করতে হয়, x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়, যে ফাংশনটা দেওয়া থাকে সেটা। তাহলে dy dx লিখেছি, এই ফাংশনটাকে অন্তরীকরণ করেছি। তাহলে এখানে কি ছিল xy, তাহলে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, y টা ধ্রুবক থাকবে, এবং x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে। তার মানে এই প্রথম পদটা শুধুমাত্র y থাকবে। দ্বিতীয় নাম্বার যে পদ 4/x, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, দেখেন 4/x, তাহলে /x এটাকে লিখতে পারি x ইনভার্স 1। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তাহলে কি হবে, এই যে 4 আছে 4 থাকবে, এবং x⁴n এর অন্তরীকরণ মানে n হচ্ছে এখানে কি পাওয়ারটা, এটা হচ্ছে n * x⁴n - 1। তাহলে n কত, এই 4 তো সামনে আছে ধ্রুবক হিসেবে, এর সাথে গুণাকার থাকবে n হচ্ছে -1, তাহলে n * x⁴n - 1, তাহলে x⁴ যে n আবার -1, তাহলে কি হচ্ছে
এই প্লাসের 4 এবং মাইনাসের 1 গুণ করলে হচ্ছে মাইনাসের 4 এবং x এর উপরে পাওয়ার হচ্ছে মাইনাসের 2। তো এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে -4 ডিভাইডেড বাই এই x ইনভার্স 2 মানে কিন্তু নিচে চলে যাবে x স্কয়ার, তার মানে 4 ডিভাইডেড বাই x এটাকে অন্তরীকরণ করলে হচ্ছে -4 ডিভাইডেড বাই x স্কয়ার। তো এটা লিখেছি -4 ডিভাইডেড বাই x স্কয়ার। অনুরূপ ভাবে আমরা যে এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। আবার যে এখানে 2 ডিভাইডেড বাই y ছিল, y তো হচ্ছে একটা ধ্রুবক পদ, যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তার মানে এই টোটাল পদটা 0 হয়ে যাবে, তাহলে এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এই পর্যন্ত হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে প্রথম পদটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে এবং x থাকবে। তো 4 ডিভাইডেড বাই x এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, যেহেতু আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এবং y ডিভাইডেড বাই 2 এটাকে এই যে এই সিমিলার y তে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে তার आंसर হয় -2 ডিভাইডেড বাই y স্কয়ার। আচ্ছা, এখন আমরা r এর মান বের করব। r মানে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, তো একবার অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছি। এখন যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, y কে অন্তরীকরণ করলে 0 হবে এবং -4 ডিভাইডেড বাই x স্কয়ার এটাকে যে এই সিমিলার পদ্ধতিতে অন্তরীকরণ করলে হবে প্লাসের 8 ডিভাইডেড বাই x কিউব। এগুলো খুবই সিম্পল ম্যাটার কিন্তু অন্তরীকরণে। তারপরে t হচ্ছে y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করলে এটা, এখন দুইবার করলে x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে এবং -2 ডিভাইডেড বাই y স্কয়ার কে অন্তরীকরণ করলে 4 ডিভাইডেড বাই y কিউব হবে। তারপর হচ্ছে s মানে কিন্তু একবার x এর সাপেক্ষে এবং আরেকবার হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ। তো x এর সাপেক্ষে একবার এই জায়গায় করা আছে, এখন যদি y এর সাপেক্ষে করি তাহলে y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হবে এবং এটা হচ্ছে x যুক্ত পদকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে। সেই 0 এর জায়গায় আমি লিখিনি। তাহলে আমরা x এবং y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করার পর r t s এই তিনটা ভ্যালু আমরা নির্ণয় করেছি। এখন যে ধাপ সেটা হচ্ছে গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত। সেটা হচ্ছে কি x এর অন্তরীকরণের ভ্যালু ইকুয়াল 0, y এর অন্তরীকরণের ভ্যালু ইকুয়াল 0। এটা লিখেছি del u del x ইকুয়াল 0 এবং del u del y ইকুয়াল 0। তাহলে del u del x ছিল কিন্তু y - 4 ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে y - 4 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল 0 লেখা যায় এবং y এর যে অন্তরীকরণটা x - 2 ডিভাইডেড বাই y স্কয়ার এটা ইকুয়াল 0 লেখা যায়। এখন এই যে এই দুইটাকে আমি যে এই দুই পার্টে কিন্তু মানগুলো বের করেছি কিভাবে, এখানে আমি x স্কয়ার লসাগু নিয়েছি, তাহলে যে এটা হলো, তারপর r গুণন করেছি, x স্কয়ার - 4 ইকুয়াল 0 হয়েছে। তারপর x স্কয়ার y ইকুয়াল এই -4 কে এই পাশে আনলে প্লাসের 4 হয়, এটাকে 1 নং ধরেছি। আর এই পাশে এই যে y স্কয়ার লসাগু নিয়ে এইভাবে কাজ করে x y স্কয়ার ইকুয়াল 2 পেয়েছি। এখন এটাকে 1 নং ধরলাম, এটাকে 2 নং ধরলাম, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলে এই যে ফলাফল আসে এই যে এটা, তার মানে x ডিভাইডেড বাই y ইকুয়াল 2, সুতরাং x ইকুয়াল এখানে r গুণন করে 2y আসে। তাহলে x ইকুয়াল 2y পেয়েছি। এখন 2 নং এ যদি আমরা এই x ইকুয়াল 2y বসিয়ে দিই তাহলে y এর মান পাবো। তাহলে 2 নং এ ছিল x ইনটু y স্কয়ার, তাহলে x এর জায়গায় 2y বসাইলাম এবং y স্কয়ার আছে, y স্কয়ার লিখলাম, ইকুয়াল হচ্ছে 2 লিখলাম 2y ইনটু y স্কয়ার গুণ করলে হবে 2y কিউব ইকুয়াল 2। এখন y কিউব ইকুয়াল হবে 1 আর y কিউব ইকুয়াল 1 হলে y এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন যদি আমরা এই যে এই 1 নং এ বা যে কোনো জায়গায় যদি x এর মানটা বসায় দেই, যেমন এখানে x ইকুয়াল 2y ছিল, এই y এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে x এর মান আসে 2, তার মানে x এর মান পাইলাম 2, y এর মান পাইলাম 1। সুতরাং ফাংশনটির সন্ধিবিন্দু 2 1 এটা। এখন এই সন্ধিবিন্দুতে আমাদেরকে rt এবং rt - s স্কয়ার এই ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। তাহলে সন্ধিবিন্দুতে r সমান আমরা পেয়েছিলাম 8 ডিভাইডেড বাই x কিউব, x এর পরিবর্তে 2 বসাবো, 2 এর উপরে কিউব, তাহলে 8 হবে, 8 কে 8 দিয়ে ভাগ করলে आंसर হবে 1, 1 গ্রেটার দ্যান 0। তারপর হচ্ছে t, এটা ছিল 4 ডিভাইডেড বাই y কি, y এর মান 1, 1 এর কিউব করলে 1, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 হবে, 4 গ্রেটার দ্যান 0। এখন হচ্ছে rt - s স্কয়ার, r এবং t এর ভ্যালু গুণ হবে, r হচ্ছে 1, t হচ্ছে 4, তাহলে গুণ করলাম মাইনাসের s স্কয়ার, s এর মান এখানে পেয়েছিলাম 1, তাহলে এটা থাকে 3, 3 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু গ্রেটার দ্যান 0 আসছে, আর প্রত্যেকটা ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 আসে তখন সেই ফাংশনটির লঘিষ্ঠ মান থাকে। সেজন্য লিখেছি সুতরাং 2 1 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান আছে, সুতরাং ইউ মিনিমাম মানে ইউ মানে যে এই ফাংশনটা এবং মিনিমাম মানে লঘিষ্ঠ মান এটা ইকুয়াল। এখন এই ফাংশনে যদি আমরা x এবং y এর ভ্যালুগুলো বসিয়ে দেই মানে যে এই বিন্দুগুলো, তাহলে কিন্তু आंसर চলে আসবে। তাহলে x এর জায়গায় 2 ইনটু y এর জায়গায় 1 প্লাস 4 ডিভাইডেড বাই x এর জায়গায় 2 প্লাস 2 ডিভাইডেড বাই y এর জায়গায় 1, ক্যালকুলেশন করলে এটার आंसर আসে 6 এবং এটাই হচ্ছে এই ফাংশনটির লঘিষ্ঠ মান। তাহলে এটা সলভ হয়ে গেল। এখন যে এই एग्जांपलটা আমি এই পাশে সলভ করে রেখে দিয়েছি। প্রদত্ত ফাংশন u ইকুয়াল এটাকে সেম পদ্ধতিতে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, y এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, তারপর r নির্ণয় করেছি, t নির্ণয় করেছি, s। গরিষ্ঠ
লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত অনুযায়ী যে এটার মতো করে এখানে লিখেছি ডেল ইউ ডেল ওয়াই এক্স ইকুয়াল 0 ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল 0। তাহলে ডেল ইউ ডেল এক্স কি ছিল, এই যে এটা y মাইনাস a কিউব ভাগ x স্কয়ার ইকুয়াল 0। x স্কয়ার লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পর কাজ করেছি, এখান থেকে x স্কয়ার y ইকুয়াল a কিউব আসছে, এটাকে 1 নং ধরেছি। এবং ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল 0 ছিল, ডেল ইউ ডেল ওয়াই এর মান হচ্ছে যে এটা x মাইনাস a কিউব ভাগ y স্কয়ার লিখে এটা ইকুয়াল 0 লিখেছি, এখান থেকে লসাগু নিয়েছি, কাজ করে x y স্কয়ার ইকুয়াল a কিউব পেয়েছি, এটাকে 2 নং ধরেছি। এখন 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলে x ডিভাইডেড বাই y ইকুয়াল 1 আসে, এখানে ক্যালকুলেশনটা করার পর যদি r গুণন করি x ইকুয়াল y চলে আসে। এখন x ইকুয়াল y এটা যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কিন্তু y এর মান পাবো। তাহলে 1 নং এ যদি বসিয়ে দেই x এর জায়গায় কিন্তু y বসাবো, এই যে x স্কয়ার ছিল, কারণ কি এই যে x ইকুয়াল y, তাহলে x এর জায়গায় y বসালে তার উপরে স্কয়ার ইনটু y ইকুয়াল হচ্ছে a কিউব। y স্কয়ার ইনটু y গুণ করলে y কিউব ইকুয়াল হচ্ছে a কিউব, উভয় পাশ থেকে আমরা কিউবটাকে বাদ দিতে পারি সূত্রের নিয়ম অনুযায়ী। তাহলে y ইকুয়াল a ইকুয়াল x, কারণ কি এখানে বলা ছিল x ইকুয়াল y, তার মানে y এর মান যা x এর মান তা, এখন y এর মান পেয়েছি a, সুতরাং x এর মান হচ্ছে a। তাহলে আমরা দুইটা বিন্দু পেয়েছি a a, সুতরাং ফাংশনটির সন্ধি বিন্দু a, a এটা। এখন এই সন্ধি বিন্দুতে আমরা rt s এর মান নির্ণয় করব এবং rt - s স্কয়ার এই মানগুলো নির্ণয় করলে বুঝতে পারবো গরিষ্ঠ মান নাকি লঘিষ্ঠ মান আছে। তাহলে a a বিন্দুতে r ইকুয়াল r পেয়েছিলাম এই যে এখানে 2a কিউব ডিভাইডেড বাই x কিউব। তাহলে এই যে 2a কিউব ডিভাইডেড বাই x এর জায়গায় x এর মান হচ্ছে এখন a, যে a বিন্দু, তাহলে a কিউব বসিয়েছি, a কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকে 2 হচ্ছে 0 থেকে বড়, তারপর t ছিল 2a কিউব ডিভাইডেড বাই y কিউব, y এর জায়গায় আমরা a বসাবো, তাহলে 2a কিউব ডিভাইডেড বাই a কিউব চলে গেলে 2 থেকে 2 গ্রেটার দ্যান 0। এখন rt - s স্কয়ার, r এবং t গুণ করতে হবে, r এর মান 2 t এর মান 2 গুণ করলে হবে 4 থেকে s এর মান যেহেতু 1 কে স্কয়ার করলে 1, 4 থেকে 1 চলে গেলে 3 থেকে 3 গ্রেটার দ্যান 0। r t এবং rt - s স্কয়ার এই তিনটা মানই পেয়েছি 0 থেকে বড়, সুতরাং এই ফাংশনটাতে আসলে লঘিষ্ঠ মান আছে, এইজন্য লিখেছি সুতরাং a বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান আছে, সুতরাং u মিনিমাম ইকুয়াল এই ফাংশনটিতে x এর জায়গায় a ইনটু y এর জায়গায় a প্লাস a কিউব ডিভাইডেড বাই x এর জায়গায় a প্লাস a কিউব ডিভাইডেড বাই y এর জায়গায় a। এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, a গুণ করলে a স্কয়ার, নিচের একটা a এবং উপরে একটা a ক্যান্সেল হয়ে থাকে a স্কয়ার প্লাস এই জায়গাতে থাকে a স্কয়ার, তিনটা a স্কয়ার যোগ করলে হবে 3a স্কয়ার, এবং এটি হচ্ছে এই ফাংশনের লঘিষ্ঠ মান। আশা করছি এই দুইটা एग्जांपल আপনারা বুঝতে পেরেছেন। তো এই নিয়মের যতগুলো एग्जांपल ছিল আমি কিন্তু বিগত ক্লাস এবং আজকের ক্লাসে সবগুলো সলভ করে দিয়েছি, এবং আরো সিমিলার টাইপের যে एग्जांपल গুলো এখানে রয়েছে আমি সেগুলো লিখে দিয়েছি, এগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে নিজে নিজে করবেন, এবং আমি আশা করছি এই প্রত্যেকটা एग्जांपल আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। এই জাতীয় কোনো एग्जांपले আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। আমি একেবারে বেসিক বিষয় থেকে নিয়ে আরম্ভ করে বিশদ আকারে আলোচনা করে অনেকগুলো গুরুত্বপূর্ণ एग्जांपल একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ एग्जांपल দেখব এই অধ্যায়েরই। এই অধ্যায়টা বেশ বড় এবং ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে আবার খুব শীঘ্র দেখা হচ্ছে, সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।